বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি নিয়ে আলোচনা করব, কিন্তু এর একটি রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে। এর পাশাপাশি ছাত্র রাজনীতির উপরে প্রভাব পড়বার মতো একটা বিষয় রয়েছে। আর অন্যান্য বিষয় তো আছেই। আমাদের সাথে আজকে আমরুল আমান রয়েছেন, জাতীয়তাবাদী ছাত্র দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, দায়িত্ব নিয়ে তিনি যথেষ্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিভিন্ন কারণ আপনারা জানেন। তাকে নিয়ে তাকে পরিচয় করিয়ে দেবার তেমন কিছু নেই। আমরুল আমান একজন প্রমিনেন্ট ছাত্রনেতা। আজকে বিশেষ করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে শুরু করতে চাই। আমার খুব কড়া একটি প্রশ্ন আমরুল আমান, এটি হলো যে খালেদা জিয়া যদি, ধরুন আমরা সবাই তো মৃত্যুবরণ করবো একদিন না একদিন, মারাই যান, কি হবে বিএনপির? এমন প্রশ্ন অনেকেই করছে। দেখুন, বেগম খালেদা জিয়ার এই মহাপ্রস্থানের বিষয়ে যে আপনি কথাটি বললেন, এটা শোনার সাথে সাথে আমার কলেজের ভিতরে একটা তো এই ধরনের অনুভূতি সবারই হয়। জাতীয়তাবাদী আদর্শ থেকে শুরু করে উনি একেবারে এখন সবার নেতা হয়ে গিয়েছেন, অর্থাৎ বাংলাদেশপন্থী এবং বাংলাদেশের গণমানুষের নেতা এবং বাংলাদেশের অভিভাবকে রূপান্তরিত হয়েছেন উনি। সুতরাং দেশের অভিভাবক, আপনার পরিবারের অভিভাবকের প্রস্থানের কথা যদি মাথায় আসে, তখন একজন পরিবারের সদস্যের যেরকম লাগে, বাংলাদেশের মানুষেরও বেগম খালেদা জিয়া সম্বন্ধে অনুভূতি ঠিক একই রকম। কিন্তু আপনি যেটি বললেন, যেটা মহাসত্য এবং এইটাই সত্য, যে আপনি আমি আমাদের সকলকেই চলে যেতে হবে। তো বেগম খালেদা জিয়ার হায়াত মহান রাব্বুল আলামিন কতদিন রাখছেন, আমাদের কতদিন রাখছেন, সেটা স্রষ্টার হাতে। কিন্তু যে প্রশ্নটি আপনি করলেন যে দেখুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করার পরে যখন 81 সনে তিনি শাহাদাত বরণ করলেন, তখন কিন্তু বেগম খালেদা জিয়া রাজনীতি করেন না। একজন গৃহবধূ ওই সময়ে দেশের প্রয়োজনে এবং বাংলাদেশের মানুষের আহ্বানে যে সে বিএনপির হাল ধরেছেন, তখন কিন্তু এরকমের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরবর্তী নেতৃত্ব তৈরি করার মতো কোনো সময়, সুযোগ, অবস্থান, চিন্তা কিছুই ছিল না। কারণ এরকম কিছু একটা ঘটবে সেটা বাংলাদেশের মানুষের ধারণার বাইরে ছিল। আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান রয়েছেন। তো বেগম খালেদা জিয়ার বিকল্প কোনো কিছু নাই, বাংলাদেশের জন্যই নাই। তো সেরকম কিছু হইলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, যিনি ইতিমধ্যেই গত কয়েক বছর অত্যন্ত দৃঢ়তার সাথে, অত্যন্ত বিচক্ষণতার সাথে বেগম জিয়ার পরামর্শে উনি দল পরিচালনা করছেন, আমরা আশা করি তিনি অনেকদিন আমাদের মধ্যে বেঁচে থাকবেন। কিন্তু আল্লাহ না করে এরকম কিছু হলে তো অবশ্যই সেই সময় বলে দিবে যে তার রেখে যাওয়া যে আদর্শ, যে তার রেখে যাওয়া যে কাজগুলি, সেগুলি তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশে হবে ইনশাল্লাহ, এবং সেটা হওয়াই খুব স্বাভাবিক। এই মুহূর্তে আজকে তো 12 তারিখ, দুঃখিত, আজকে হলো 4 তারিখ ডিসেম্বরের। কি অবস্থায় আছেন বেগম খালেদা জিয়া? এইটা তো অনেক বড় প্রশ্ন, কারণ বেগম খালেদা জিয়ার যে বলছেন তিনি ইতিমধ্যে হয়তো মৃত্যুবরণ করেছেন, এগুলি আসলে কতটা গুজব? না, এটা সম্পূর্ণ গুজব। দেখুন, আগামীকালকে তাকে লন্ডনে নেওয়ার জন্য, দেখুন, এইটি হলো মানে আওয়ামী ফ্যাসিজমের জমানার বয়ান, যে এই ধরনের বেগম খালেদা জিয়া এমন মানের একজন নেত্রী, তার এই ধরনের কিছু হয়ে গেলে সেটি লুকানোর, সেটি নিয়ে অপরাজনীতি করার কোনো ধরনের সুযোগ আছে বলে আমরা মনে করি না। এবং এইখানে একটা রাষ্ট্রের সবচেয়ে সর্বোচ্চ নজরদারি রয়েছে এখানে। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ মানুষ, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, এত বড় একটি রাজনৈতিক দল এবং সকল রাজনৈতিক দলের এক তীক্ষ্ণ নজরদারি সেখানে রয়েছে। তো এই যে এটি একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই সবাই বলে থাকেন। উনি অবস্থা ক্রিটিক্যাল, এটা সবাই জানে, মেডিকেল সায়েন্সের ভাষাও তাই বলে। কিন্তু চেষ্টা তো চলছে আলহামদুলিল্লাহ, এবং আমরা বিশ্বাস করি যদি মহান রাব্বুল আলামিনের ইচ্ছা উনি যে উন্নত চিকিৎসার জন্য হয়তো বা আজ রাতে অথবা কাল সকালে উনি লন্ডনের উদ্দেশ্যে ওনাকে নিয়ে যাওয়া হবে। আমরা আশা করি যে উনি সুস্থ হয়ে ইনশাল্লাহ বাংলাদেশে ফিরে আসবেন। তারেক রহমানের আশা নিয়ে এখনো পর্যন্ত কনফিউশন কাটেনি, তার মানে কি তিনি একদম আসছেন না? ব্যাপারটা কি এরকম? দেখুন, এইখানে তারেক রহমান যে পর্যায়ে রয়েছেন, তিনি যেমন বেগম খালেদা জিয়ার সন্তান, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসটি দিয়েছেন, সেটির অর্থ না বুঝেই অনেকে অনেক ধরনের ন্যারেটিভ তৈরি করছে। দেখুন, উনি যদি
বেগম জিয়া তো ক্লিয়ারলি বলেছেন যে আমার আশাটা আমার নিয়ন্ত্রণাধীন নয়। তারপরেও তো আমরা অনেকের কাছ থেকে অনেক বয়ান দেখেছি। দেখুন, উনি যদি চলে আসতেন, উনি চলে আসলে উনি দীর্ঘ 17-18 বছরে উনি যে দেশের বাইরে আছেন, ওনার প্রতি বাংলাদেশের মানুষের, আমাদের দলের নেতাকর্মীর যে তীব্র আবেগ, এই যে একটি জনতরঙ্গ, এই যে ঢেউ তৈরি হইতো, সেটা তো আপনি কোনোভাবেই মানে নিষেধ করার, সেখানে বাধা দেওয়ার কোনো সুযোগ ছিল না। তো উনি আসার পর যদি উনি এভার কেয়ারে যেতেন, এভার কেয়ারে গেলে এই যে মানুষের উপচে পড়া ভিড়ের মধ্যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার তো আরও বিঘ্ন ঘটত, এবং এভার কেয়ারে অন্যান্য যারা রোগী আছেন তাদের চিকিৎসারও বিঘ্ন করত। সুতরাং সে না এসে, সে যে তার যে ডাক্তার স্ত্রী যে ডাক্তার জুবাইদা রহমান, এবং উনি যে খুব সূক্ষ্মভাবে একদম সার্বক্ষণিক যে মনিটরিংয়ের মাধ্যমে কিভাবে ভালো চিকিৎসা পাওয়া যায়, দল এবং ওনার চিকিৎসা, এটার যে উনি মনিটরিং করছেন, এবং এই যে বাহির থেকে চিকিৎসকরা আসছে, চীন থেকে, লন্ডন থেকে যারা আসছে, এবং ওনাকে এই যে বাইরে নিয়ে যাওয়ার সমস্ত পরিকল্পনা, এই সার্বিক তত্ত্বাবধান তো তারেক রহমানই করতেছেন। তো এই যে মানে অতি আবেগী কথাবার্তা যারা বলে যে উনি কেন আসলেন না, উনি আসার পরে যদি বেগম খালেদা জিয়াকে আজকে চিকিৎসার জন্য যে নিয়ে যাওয়া হচ্ছে, সেই নিয়ে যাওয়ার সময় কি তারেক রহমান আমার সাথে যেতেন? যদি যেতেন, তখন আবার কেউ বয়ান দিত যে নির্বাচনের একটা পরিবেশ রেখে উনি কেন চলে যাচ্ছেন, নির্বাচন উনি তো এমনি তো আসেন। আমি বলি আপনাকে যে আবার যদি ওনার সাথে না যেতেন, তাহলে আবার এই যারা মানে অত্যন্ত নির্দয় ক্রিটিক, যারা মনুষ্যত্ববোধ, বিবেক বোধ যাদের নেই, তারা আবার বলতো যে মা বাইরে চিকিৎসায় গেছে, উনি কেন জানেন? কে কিছু বললো না বললো এটা নিয়ে তো আসলে তিনি তো একজন সন্তান, খালেদা জিয়া তার মা, এবং খালেদা জিয়া এখন আসলেই ওনার যে দায়িত্বটুকু পালন করা দরকার, দেখেন শুনবার কোনো প্রয়োজন আছে বলে মনে করেন অনেকে এভাবে সন্তান হিসেবে কে কি বললো এত কিছু চিন্তা না করে তো ওনার চলে আসে সেই জায়গাতে, তো উনি এটা না উনি কে কি বললো উনি ইচ্ছা করলে তো চলে আসতে পারেন না, কারণ সেখানে তো বলতেছে কোথায় প্রবলেমটা। তাহলে প্রবলেম তো আমি আপনাকে প্রবলেমই বলতেছি। তারেক রহমান আর সাইফুর সাগর আমান তো এক জিনিস না। তারেক রহমান আসলে যে কয়েক লক্ষ মানুষের স্রোত যেত এবার কেয়ার মুখী, আপনি কি এখানে শোডাউন করবেন না চিকিৎসা করবেন? এটা কি কোনোভাবে আপনি রাখতে পারবেন যে এই যে লক্ষ লক্ষ মানুষের তাকে দেখার জন্য, তার সান্নিধ্য পাওয়ার জন্য তো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ দীর্ঘদিন অপেক্ষা করতেছে। আমরা দীর্ঘ সময় ধরে স্লোগান দিচ্ছি তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ। তো সেই তারেক রহমান যে কারণেই আসুক না কেন, তারেক রহমান যদি এবার কেয়ারে যেতেন, এই পরিস্থিতি সামাল তো কেউ দিতে পারতো না। বরং সেখানে অন্যান্য বেগম খালেদা জিয়ার জীবনের জন্য যেরকমের তার জীবনের মূল্য রয়েছে দেশের জন্য, অন্য একজন মা, অন্য একজন ভাই যারা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে, তাদের কাছে তো তাদের মা ভাই বোনের চিকিৎসা গুরুত্বপূর্ণ। সেই চিকিৎসাটি তো ব্যাহত হতো, এবারকার পরিবেশ ব্যাহত হতো। বরং ওনার দরকার চিকিৎসা, সেই চিকিৎসাটা ঠিকমতো হচ্ছে কিনা এইটা মনিটরিং করা, এইটার তত্ত্বাবধান করা তারেক রহমানের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং এইখানে যারা এই বর্ণনা দিচ্ছেন, যে এই ন্যারেটিভ দিচ্ছে যে মায়ের চিকিৎসা কেন আসলো না, এরা ভাই আমার মায়ের জন্য কি আমার চেয়ে আপনার দরদ বেশি নাকি? এইটা একটা উদ্দেশ্য প্রণোদিত কথা। শুধুমাত্র তারেক রহমানের মা নন, তিনি এখন বাংলাদেশের কোটি মানুষের মা। এক্স্যাক্টলি এই কথা, আপনার কথা তো আমি বলতেছি, তারেক রহমানের মা নন শুধু, সেই কারণে এই তারেক রহমান কি স্লোগান দিচ্ছে সাম্প্রতিক সময়, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের স্থিতিশীলতাও দেখা লাগতেছে এবং তার মায়ের চিকিৎসাও দেখা লাগতেছে। কিন্তু তিনি ওই কথাটা কেন বলেন যে তার আশাটা তার নিয়ন্ত্রণে নয়? তার মানে কি তাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে বাংলাদেশে আসবার ব্যাপারে? না, এইটার ব্যাখ্যা তো মানে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে সেটা না তো। সে যে তারেক রহমান, সে যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, তাকে নিয়ে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আপনি কি আরেকজন নেতা দেখাতে পারবেন যে তারেক রহমানকে নিয়ে যত ষড়যন্ত্র হয়েছে, যত ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এখনো যারা দীর্ঘদিন তার প্রশংসা করত, আজকে রাজনৈতিক সমীকরণের অন্য এই যে জামায়াত ইসলাম সহ অন্য যারা আছে, তারা আবার সেই হাওয়া ভবন নিয়ে কথা বলে, যে যারা কিনা এতদিন দেখেছে যে হাওয়া ভবন কি ছিল, অন্যান্য বিষয় কি ছিল। খুনি হাসিনার সময় দীর্ঘ 17 বছরে রাষ্ট্রের সমস্ত অর্গান যেহেতু হাসিনার ছিল, একেবারে সেই নির্বাহী বিভাগ থেকে জুডিশিয়ারি, এত কিছু ব্যবহার করেও হাজার হাজার কোটি টাকা ব্যয় করে তারেক রহমানকে দুর্নীতিগ্রস্ত প্রমাণিত করতে পারে না, সমস্ত কিছু তাদের ছিল। সুতরাং তারেক রহমানকে যে নিয়ে ন্যারেটিভ হয়েছে, তার ক্যারেক্টার অ্যাসাসিনেট করার জন্য যে এই পরিকল্পনা করা হয়েছে, এই রকম আর কোনো নেতার বিপরীতে বাংলাদেশে কোনোদিনও হয় না। সুতরাং আজকে একটা কত কঠিন সমীকরণের মধ্যে তার বসে মানে তার রাজনীতিটা করা লাগতেছে, যে তার মা মৃত্যুসজ্জায় এবং দেশের যে অবস্থা দেখেন, অলরেডি বয়ান দিয়ে ফেলছে যে বেগম খালেদা জিয়া অসুস্থ, তাহলে তফসিলটা পরে।
তো বাংলাদেশের সাধারণ মানুষ যে এত বছর একটা প্রতীক্ষিত নির্বাচনের জন্য অপেক্ষা করতেছে, আপনি তারেক রহমান তো ইমোশনাল হলে হবে না। তো তারেক রহমান তো আমাদের মতো ইমোশনাল হতে পারবেন না, বিকজ হি ইজ দ্য লিডার অফ বাংলাদেশ। সে দৃঢ় চিত্তে, স্থির চিত্তে সবকিছু বিবেচনা করে তারপরে তার সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই কাজটি তারেক রহমান করেছেন। এখন যদি খালেদা জিয়া মারা যান, সেখানে গিয়েও মারা যান, তাহলে সেই তার শেষকৃত্য আসলে কোথায় হবে? সেখানে তো একই অবস্থা হতে পারে। তারেক রহমান কি তার সাথে ফিরে আসবেন না? দেখেন, এত বড় প্রশ্নের উত্তর এটা বাংলাদেশে কোনো মানুষ দিতে পারবে না। এটাতে পরিকল্পনা থাকতেই হবে। অবশ্যই আমি তো এখন পর্যন্ত তারেক রহমান তো তার সঠিক পথে আছে। সে যদি আসতো, আসার পরবর্তী পরিস্থিতি আপনি সিনিয়রিটি চিন্তা করেন না। হ্যাঁ, কিন্তু সে তো আসতেই হবে। এখন তার চিকিৎসা অবশ্যই আসবে। বাংলাদেশের মানুষ যখন মনে করবে যে এখন তারেক রহমানের উপযুক্ত সময়, সে তখনই চলে আসবে এবং অতি শীঘ্রই আসবে। আচ্ছা, তার মানে এখন আসছে না এটা কনফার্ম, যেহেতু খালেদা জিয়া আগামীকালকে লন্ডন যাচ্ছেন, তার চিকিৎসকরা তাকে চিকিৎসা করানো তো জরুরি। হ্যাঁ, সেটাই। এখন তার মানে আমরা যে যারা আপনি প্রশ্ন করতেছেন, আপনি কি চান যে বেগম খালেদা জিয়া লন্ডনে থাকুক আর তারেক রহমান বাংলাদেশে এসে? না, মানে এটা কি হতে পারে? যদি খালেদা জিয়ার কিছু একটা হয়ে যায়, আল্লাহ না করুক, তাহলে তো খালেদা জিয়াকে বাংলাদেশে আনতে হবে, রাইট? যদি কিছু একটা হয়ে যায় তখন তো তিনিও আসবেন। অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। তখন জানি না সে পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া সম্ভব হবে। তখন হয়তো আরেকটা পরিস্থিতি হতেও পারে, আমরা সেটা আশা করি খুব সহসাই। সেই দেখুন, এই বয়ান যারা দিচ্ছে, দেখুন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, শুনুন, অবশ্যই মানে রাজনীতি, মানে তারা তো নীতি কথা বলে। মিয়া গোলাম পরোয়ার যশোরের এক প্রোগ্রামে বলেছেন যে এই তারেক রহমানের এই যে এবং ম্যাডামের অসুস্থতা নিয়ে তার ক্রিটিসাইজ করে যে কথা বলেছেন, যে আমার কাছে মনে হয় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান আবু কাসিম যখন মারা গেলেন, তখন ইহুদি নাসারারা যেরকম বিদ্রুপ করেছে আল্লাহর নবীকে, তার যে শোক নিয়াতে সে যে বিষাদগ্রস্ত ছিল আল্লাহর নবী, আমার কাছে মনে হয় এরকম কোন ইহুদি নাসারার মুখে এই বয়ান শুনতেছি যে তারেক রহমান, মিয়া গোলাম পরোয়ার যে ওনারা মানে ইভেন আরো বেশ কয়েকজনে বলছে যে তারেক রহমানের জায়গায় থাকলে চলে আসতে দেশে, ঠিক আছে, সন্তান হিসেবে সে কেন আসতেছে না? তো আমার কাছে মনে হয় সেই ধরনের প্রশ্ন। কারণ নেতাকে এত ইমোশনাল হলে হবে না। তো যে দেশকে নেতৃত্ব দিতে যাচ্ছে, আপনি ভাবতে পারতেছেন যে কিছুদিন পরে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আর আপনি মনে করতেছেন যে সে তার মা অসুস্থ, সে কান্নাকাটি করে মানে আমাদের মতো চলে আসবে নাকি? বাংলাদেশের নেতা হলো তো নেতা হলো সন্তান, কিন্তু আপনি তো দায়িত্বের জায়গা থেকে, সেই সন্তান কার সন্তান? সেই ব্যক্তিটাও তো সাধারণ কোনো মানুষ নন, সে তো অসাধারণ একজন ব্যক্তি, যিনি তার মা। তারেক রহমানও তো বাংলাদেশের জন্য একজন অসাধারণ ব্যক্তি। তাকে তো ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হচ্ছে, একদম পুরো চিকিৎসা প্রক্রিয়াটায় সে তো ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে। আপনি আমার কথা এক কথা তো বারো ব্যাখ্যা দিতে চাচ্ছি না, সে ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিচ্ছে। তো আজকে যদি তারেক রহমান বাংলাদেশে থাকা অবস্থায় বেগম খালেদা জিয়ার যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া লাগছে, তখন কি আবার তারেক রহমান যদি থেকে যেত, এই সমালোচকরা বিবেচনাহীনভাবে রাজনৈতিক একটা সমালোচনা আছে আপনি মনে করেন, সেটার পিছনেও আপনি মনে করেন একটা উদ্দেশ্য রয়েছে? ডেফিনেটলি উদ্দেশ্য রয়েছে। এই যে মায়ের চেয়ে যারা বেশি দরাশির দরদ, ঠিক আছে, এরা বিবেকবোধহীন নষ্ট প্রকৃতির মানুষ, যারা ওই যে ইহুদি নাসারাদের মতো কথা বলে। তার মানে আপনি মনে করছেন যে যেভাবে সিদ্ধান্ত নিয়েছে দল এবং খালেদা জিয়ার চিকিৎসার বিষয়, সেটি সঠিক আছে, এর বাইরে যা সমালোচনা হচ্ছে সেগুলোর মধ্যে অনেকটাই অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত। আমি একটু এবার রাজনৈতিক বিষয় নিয়ে আসি। সামনে তো ইলেকশন, আপনাদের আজকে দ্বিতীয় দফায় বাকি আসনগুলিতে প্রার্থীতা চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হয়েছে। আমরা যতটুকু জেনে আসছি যে কিছু কিছু আসন যেগুলি খালি ছিল, সেগুলোর মধ্যে জোট যারা এতদিন ধরে আপনাদের সাথে ছিল, আন্দোলনে ছিল, বিশেষ করে এনসিপির একটা অংশকে আপনাদের সাথে হয়তো একটা শর্তের উপর ভিত্তি করে আপনারা এই আসনগুলি তাদেরকে ছাড় দিবেন। আজকে দেখলাম সবাই তো বিএনপির যারা ছিল তারাই পেয়ে গেল, তাহলে এনসিপি বা অন্য দলের সাথে কোনো জোট কি হচ্ছে না? দেখুন, আমি ছাত্র রাজনীতি করি ভাই, এখানে এই আসন বন্টন এটা বিএনপি নীতি নির্ধারকদের সিদ্ধান্ত। আপনি যেরকমের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি, মানে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি আমি মনে করি অত্যন্ত ইতিবাচক। বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে যে যারা দীর্ঘ ঘাম শ্রম এবং ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দীর্ঘদিন যারা রাজপথে ছিল, বিএনপি তাদেরকে নমিনেশন দেয় এবং আজকে তাদেরকে দিয়েছে। আর যারা গণঅভ্যুত্থানের মানে এই এনসিপির যারা যুবকরা আছেন, তাদেরকে
তাদের সাথে বিএনপি কতটুকু নেগোশিয়েট করেছে বা তারা বিএনপির সাথে কতটুকু সমঝোতা করেছে সেটা হাইকমান্ড জানে। আমি মনে করি যে বাংলাদেশপন্থী কোনো শক্তি যদি বিএনপির সাথে থাকতে চায় বিএনপি স্বাগত জানাবে, কিন্তু এই দর কষাকষি এইটা লাগবে এইটা না লাগলে এই থাকবো না থুক্কু এগুলি করার মতো জায়গা বিএনপি আছে বলে আমরা মনে করি না, এবং বিএনপি যে বাংলাদেশপন্থী শক্তি তাদের এটা করা উচিত বলে বাংলাদেশের মানুষ মনে করে না। সুতরাং এনসিপির প্রতি শুভকামনা থাকবে, কিন্তু মানে এই যে ব্ল্যাকমেইলিং এর রাজনীতি যে এটা না হলে এই করবে সেইটা আসলে আমার মনে হয় আর সুযোগ আছে। রাজনীতি বলতে কি এই যে কথাগুলি আমরা শুনি যে এতটা আসন দিতে হবে, এতটা আসন না দিলে মানে তারা তো একরকমের প্রেসার গ্রুপ হিসাবে দীর্ঘদিন এই 5 আগস্ট পরবর্তী সময় ছিল। এনসিপি আপনাদের সাথে থাকলে হয়তো আপনাদের উপরে বা আপনাদের জয়ের বিষয়টা আরেকটু সহজ হতো। না এনসিপি যেহেতু তারা চ্যালেঞ্জে পড়ে গেলেন না, কারণ জামাত ইসলাম সম্পর্কে আপনাদের ধারণা কতটুকু আছে সেটাও জিজ্ঞাসা করব। জামাত ইসলাম তার সামনে একটা চ্যালেঞ্জ হিসেবে, শক্তি হিসেবে, আরো আগের চেয়ে আরো ভালো শক্তি হিসেবে যতটুকু শুনেছি সামনে এগিয়ে যাচ্ছে, সেটা কিভাবে মোকাবেলা করবে? দেখুন আমি বলি, এনসিপি একটি নতুন প্ল্যাটফর্ম। বিএনপি প্রথম থেকে এখন পর্যন্ত আমরা এনসিপির বিষয়ে আমরা ইতিবাচক ছিলাম। তারা যে ধরনের বিভিন্ন মন্তব্য, অযাচিত মন্তব্য আমাদের একদম সর্বোচ্চ নেতা নেত্রী থেকে শুরু করে আমাদেরকে নিয়ে করেছে, আমরা কোথাও তাদেরকে এমন কোনো আচরণ করি না যে মানে সেই আওয়ামী ঘরানার আওয়ামী স্টাইলের রাজনীতির পুনঃপ্রবর্তন হয় যে আপনারা পারেন নাই যতটুকু জানি আমরা কখনোই করি না, এবং এগুলো আমরা অতটা বিবেচনা নিতে চাই না। এটা রাজনৈতিক পারেন নাই, এটা পারা না পারা কিছু নাই। তো আপনার মনে করেন নাসিরউদ্দিন পাটোয়ারি, সে আবল তাবল কথা বলে, এটা সবাই জানে, ঠিক আছে। এরকম আরো দায়িত্বশীল একটা জায়গাতে আছে, আবল তাবল বলে আপনাদের দৃষ্টিতে, কারণ আপনারা তার প্রতি উত্তর দিতে পারেন নাই সঠিক। না শুনে সবার কথার উত্তর দিতে নাই তো, কারণ একটা লেভেলের বিষয় আছে। তাদেরকে আপনি ফ্যাক্টর মনে করেন না? সামনের নির্বাচনে কি তারা ফ্যাক্টর হবে না? আমি বলি ভাই, আপনি প্রশ্নের করে প্রশ্ন দেন। বিষয় হচ্ছে আমরা তো তাদেরকে ওন করি, ঠিক আছে, যে তারা আমি কিভাবে আমি বলি কিভাবে, সেটা হচ্ছে তারা হাসিনা পতন আন্দোলনে তাদের ভূমিকা ছিল। আপনি যার যতটুকু ইতিবাচক দিক রয়েছে তাকে ততটুকু আপনি শ্রদ্ধা করতে হবে, কিন্তু তারা যখন একটা অংশ সরকারে একটা অংশ সরকারের বাইরে থেকে তারাও যখন আবার আপনার নিয়োগ বাণিজ্য, তদবির বাণিজ্য, এখানে সেখানে বিভিন্ন জায়গায় অপকর্মে জড়িয়ে গিয়েছে, আমরা কিন্তু সেগুলি নিয়ে কথা বলেছি। যেমন আমাদের কেউ যদি পথভ্রষ্ট হয় তারাও সমালোচনা করেছে, আমরাও সমালোচনা করেছি। এটা রাজনৈতিক সৌন্দর্য, এটা থাকবে। যে দলের যে অপরাধী হোক না কেন তাকে আবার অপরাধের আওতায় আনার দায়িত্ব তো এই অন্তর্বর্তী সরকারের ছিল। সেটা যদি তারা গণঅভ্যুত্থানের শক্তি হিসাবে সরকার ছাড় দিয়ে থাকে, সেটা তো সরকার এই শহীদের চেতনার সাথে বেইমানি করছে। আর যদি তারা এখন যে ইলেকশনমুখী কথাবার্তা তাদের কাছ থেকে আমরা শুনেছি, সেখানে আমরা যত তথ্য পাই সেগুলি মানে গণমাধ্যমের মাধ্যমেই, যে এইটা এনসিপি এত আসন চায়, বিএনপির কাছে এত আসন জামাতের কাছে চায়। কিন্তু বিএনপি এর আগেও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। বিএনপি যদি মনে করে, আপনি তো এটাই তো রাজনীতি, যে আমার দিকটা আমি বিবেচনা করব যে কিভাবে আমি এই বৈতরণী পার হব। তো বিএনপি হয়তো বা মনে করছে যে এই আসনগুলি তাদেরকে দেওয়া দরকার বা দরকার না। অ্যাজ লাইক দিস জামাতও মনে করছে। এইখানে কাউকে মানে ভয় পাওয়ার, পারা না পারার কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। এখন কি আপনি হাসিনার আমলের মতো রাজনীতি চান, যে ওবায়দুল কাদেরকে নিয়ে মন্তব্য করছে? আপনারা যাচ্ছেন না, কারণ হলো জামাত ইসলামের সাথে তো অনেকগুলি দল একত্রিত হচ্ছে, সামনে আপনাদের সাথে একটা বড় ধরনের কনফ্রন্টেশনে যাবে আমার মনে হয় নির্বাচনী গ্রাউন্ড। সেখানে আপনারা কিভাবে মোকাবেলা? জামাত ইসলামকে আমার কাছে মনে হবে যে দ্যাট উইল বি দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এই যে জামাত ইসলাম অনেকে কিন্তু চ্যালেঞ্জ কতটা মনে করেন? আমার না, আপনি রাষ্ট্র ক্ষমতায় যাবেন, নির্বাচন করে আপনাকে অবশ্যই চ্যালেঞ্জ নিতে হবে, এবং সেই চ্যালেঞ্জ নিতে বিএনপি, তারেক রহমানের দল, আমরা প্রস্তুত। জামাত ইসলামের সামনের যে অংশগ্রহণ নির্বাচনে, সেটাকে আপনারা কতটা চ্যালেঞ্জ মনে করেন আপনি একজন ছাত্রনেতা হিসেবে? কারণ আপনি তো ইতিমধ্যে আপনারা অলরেডি একটা ফলাফল আমরা দেখেছি, আপনারা পরাজিত হয়েছেন তাদের মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে। সেরকম একটা উদাহরণ বড় লিডার দিয়েছেন যে আমরা যেভাবে ছাত্র সংসদ নির্বাচনে আমরা পরাজিত হয়েছেন, হয়তো জাতীয় ইলেকশনে একইভাবে পরাজিত হতে পারেন। ওনাদের কথাবার্তার আসলে মানুষ যেটা 5ই আগস্টের আগে জামাত সম্বন্ধে মানুষের যে ধারণা ছিল, 5ই আগস্ট পরবর্তী সময় জামাত সম্বন্ধে বাংলাদেশের সাধারণ মানুষের ধারণা
খুবই নেতিবাচক। কারণ হচ্ছে তারা তো একটা সার্ভেতে দেখা যাচ্ছে যে তাদের অবস্থান বাংলাদেশে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি ভাই, বিএনপি আর জামাতের মধ্যে 3% শুধুমাত্র 3% হয়তো শুধু ব্যবধান। এটা তো বিশাল একটা পরিবর্তন, বিশাল পরিবর্তন। এর আগে কখনো কি কল্পনাও করতে পারেন? বাংলাদেশে আপনার যত প্রথম সারির মিডিয়া আছে, বাংলাদেশে যেটা করেছে এটা কিন্তু বিদেশি একটা আমি বলি ভাই, জরিপের, আচ্ছা বিদেশি ওয়ার্ল্ড ওয়াইড বলি, ন্যাশনালি ইন্টারন্যাশনালি বলি, আপনি যত জরিপ অনলাইনে হবে কোনোদিনও কোনো জরিপে জামাত ছাড়া অন্য কেউ জিতবে না। কিন্তু অনলাইনে জরিপ করেছে বললেন, ঠিক আছে, এটা তো গ্রাউন্ডে জরিপ করেছে, যেটা আপনি জানেন তো ইতিমধ্যে যে ইউথ একটা অর্গানাইজেশন থেকে যেটা ব্রিটিশ সাংবাদিক, কি নামটা ভুলে গেছে আমাদের, এই জরিপের সাথে বাস্তবতা, ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাই, যিনি ডেভিড বার্গম্যান, এই ডেভিড বার্গম্যান তো সেটি যে গত সপ্তাহখানেক আগে প্রথম আলো তো এটি একদম বড় ধরনের ইয়ে এসছে। শুনেন, জামাত যতই কুশন করুক না কেন ওই 20-25টা সিটের বেশি তারা পাবে না, ঠিক আছে? এইটা আপনি ইলেকশনের পরে আমাকে একবার ডাকবেন, তখন আবার এই কথাটা আপনি রেকর্ড করে রাখবেন। মানে আপনি রেকর্ড হচ্ছে, অলরেডি লাইভ হচ্ছে, না এটা পরে দেখাবেন। জামাত বলে গেছিল আর কি, আপনি বলে যাচ্ছেন কি জামাত 20-25টার বেশি সিট তারা কখনোই পাবে না, যতই কোশ্চেন করুক, 20 থেকে 25-এর মধ্যে থাকবে, 20 থেকে 25-এর মধ্যে, এর বেশি তারা পাবে না। আর বাকি তাহলে আপনারা পাচ্ছেন 200, না আমরা কয়টা পাচ্ছি সেটা না 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 না, এছাড়া তো আর কেউ নাই। এছাড়া অনেক দলে তো ইলেকশন করতেছে, ঠিক আছে, কিন্তু জামাত 20-25টার বেশি পাবে না। এছাড়া আর কোনো দল পাবে? হ্যাঁ, এছাড়া আর কোনো দল পাবে? কেন পাবে না? আর কেন বিএনপি এবং জামাতের কাছে কি মানে আর বাকি দল পাওয়ার মতো কেন নাই? আপনি ইলেকশন রেজাল্টে দেখেন, কেন পাবে? এনসিপি পাবে? এনসিপি পাবে কেন? তারা না পাওয়ার তো কোনো কারণ দেখি না। তাদের তো সেই কনফিডেন্ট আছে, নির্বাচন করলে তারা সিট পাবে, সেই কনফিডেন্ট আছে না? না হলে তারা একটা বড় রাজনৈতিক দলের সাথে দর কষাকষি বলেন, বা তারা তো রাষ্ট্র ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে, তো তারা সিট পাবে না কেন? সেটা তো আমি বলে দিতে পারি না যে এটা তারা পাবেই না। আমি একটা অনুমান বলছি যে 20-25টার বেশি জামাত পাবে না। সেটা যত মানে জরিপে আপনি দেখেন না কেন, যত কথাবার্তায় বলেন না কেন, দেখুন আমি যেটা বলতেছিলাম যে 5 তারিখের আগে ইভেন আমি পর্যন্ত আমরা জেলখানায় বা বাহিরে অনেক আন্দোলন সংগ্রামে তো ওনাদের সাথে একসাথে ছিলাম, ওনারা আমাদের সাথে ছিল, কিন্তু আমাদের যে ধারণা ছিল যে ইভেন বাংলাদেশের অনেক সাধারণ মানুষ যে এরা নামাজ কালাম করে, এরা নির্যাতিত হচ্ছে হাসিনার সময়ে, হ্যাঁ, একটা সিম্পেথি ছিল, সেই সহানুভূতির জায়গাটা এখন নষ্ট হয়ে গেছে। কারণ তাদের যে আচরণ, তাদের যে কথাবার্তা, তারা আপনি দেখেন যে আপনি যতদিন সাংবাদিকতা করেন, 5ই আগস্টের পরে যে এই যে তির্যক মন্তব্য, এই যে কদর্য কথাবার্তা, আপনি পরমত সহিষ্ণুতার যে চরম অনুপস্থিতি, সেটা তো এখন পরিলক্ষিত হচ্ছে। আমি আপনাকে বলতেছি, আমি খুনি হাসিনার সময় বিভিন্ন অনলাইনে বাইট দিতাম, আমি কথাবার্তা বলতাম, অনেক সময় বলতাম যে হাসিনাকে লেডি হিটলার বলতাম, ফেরাউনের লেডি ভার্সন বলতাম। আমি কোনোদিন দেখি নাই যে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা সেন্ট্রাল কমিটির বা কোথাও এসে আমার কমেন্টে আমাকে খুব খারাপভাবে গালাগালি করতেছে। আপনি এখন বলতে পারেন তাহলে কি ছাত্রলীগ ওদের চেয়ে ভালো? আমি ছাত্রলীগ ভালো বলতেছি না, কিন্তু তুলনামূলক আপনি দেখেন যে আজকে তারা ন্যূনতম কোনো একটা সহিষ্ণুতা তাদের মধ্যে নাই, তাদের কেউ সমালোচনা করে পার পেয়ে যাবে এমন উদাহরণ আমি দেখতেছি না। সে যেই বলুক না কেন, আপনি তাদের যত পারপাস সার্ভ করেন না কেন, একদিন একটু বলে দেখেন যে শিবিরের সভাপতির এই সমস্যা আছে বা উনি একটা ভুল করছে, না ভুল করতেই পারে না, আপনাকে সে গালাগালি শুরু করবে। এই চরিত্র মানুষের মধ্যে উন্মোচিত হয়ে গেছে যে না, আসলে এরা এই রকমের গোয়ার টাইপের ধৈর্য না এদের মধ্যে, ঠিক আছে, যে মানে শিবির এবং জামাত ইসলাম সবার অবশ্যই। আর এই যে দুইটা একত্রে যে আপনি বললেন, এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর আগে আমরা কত মানে জ্ঞান গর্ব বয়ান দেখতাম যে শিবির আলাদা সংগঠন, জামাতের সাথে কোনো সম্পর্ক নাই, শিবির স্বতন্ত্র, কোনো লেজুর ভিত্তি শিবির করে না। আজকে দেখেন যে ছাত্র সংসদ নির্বাচনগুলির সময় ওই যে রাস্তার ভিতরে শুয়েছিল বিভিন্ন জায়গায়, যে আজকে রেজাল্ট দিবে রাত্রে 3টা-4টা বাজবে, ঘুমিয়ে গেছে সব জামাতের শ্রমিক সংগঠনের, অর্থাৎ জামাতের যে অর্গানগুলি আছে সবাই ছিল, রেজাল্ট না নিয়ে বাসায় যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে কয়েক হাজার জামাত শিবিরের নেতাকর্মীরা সশস্ত্রভাবে অবস্থান করতেছিল। আমরা সেই সহিংসতাকে আমরা উস্কে দিই না, সেই সংঘর্ষে আমরা যেতে চাই না, আমরা বাংলাদেশের স্থিতিশীলতা চেয়েছি। এরপরে আপনি দেখেন লেজুর ভিত্তিক, আপনি সাদিক কায়েম ফরহাদরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে বন্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মানে শিক্ষার পরিবেশ একদম ইন্টেনশনালি নষ্ট করে। আপনি দেখেন এই যে ভূমিকম্প হয়েছে, আপনি তো আপনার অফিস বন্ধ করেন না, বাংলাদেশের কোনো গার্মেন্টস
কোনো কলকারখানা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো কোথাও বন্ধ হলো না। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করা লাগছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত এত দুর্বলতা, শুধুমাত্র সাদিক ফরহাদ, আমি শেষ করি আপনাকে, শুধুমাত্র সাদিক ফরহাদরা যাতে জামায়াত ইসলামের প্রোগ্রামগুলিতে রাজনৈতিক বক্তব্য দিতে পারে, এই কি বলে দাঁড়িপাল্লায় ভোট চাইতে পারে, সেই জন্য ইন্টেনশনাল এই বন্ধ দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা প্রোগ্রামে তারা তারা তো নিজেরা এমনিতেও যেতে পারতো, কারা নিজেরা এমনি যেতে পারতো। তো যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু খোলা থাকে, বিপিজিএস ভোট চেয়ে বেড়াচ্ছে, সেটা তো সমালোচনা হবে। এই জন্য একেবারে সুকৌশলে, কারণ এই প্রশাসন যে জামাতি প্রশাসন, এবং উনি যে একেবারে সূক্ষ্মভাবে সাদিক ফরহাদদেরকে জেতানোর জন্য, ইভেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এটা হয়েছে, এটা তো খুব স্পষ্ট। আপনি এই যে মানে বন্ধ দিয়ে গেছে না দিচ্ছে, ওই আলোচনা বাদই দিলাম। আমরা ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি কয় প্রার্থীর মঞ্চে গিয়ে বক্তব্য দিচ্ছি, ওনারা তো রেগুলার যাচ্ছেন। তা আপনি যে লেজুর ভিত্তি করেন না, এতদিন এই সুশীল বয়ান, এতদিন এই চেতনার বয়ান কেন দিলেন? এই যে মুনাফিকি, এই রকমের আমি 50টা বলতে পারবো মিনিমাম, যে এগুলি স্পষ্ট হয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে। সুতরাং ইসলাম, আমরা তো ইসলামিক দল না, আমরা ইসলামিক দল না, ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী আমরা। তো তাদের তো একেবারে ইন অ্যাকর্ডিং টু দ্য ল অফ ইসলাম পুরোপুরিটা তাদের মানতে হবে যে আমরা ইসলামিক দল। ওনারা তো ইসলামিক বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, হরে কৃষ্ণ মানে কারে দেখা গেছে প্রার্থী করে ফেলছে। এটা কোন ধরনের নেগোসিয়েশন করলেন আপনি? আপনি জামাতের হিন্দু শাখা গঠন করতেছেন, এটা কোন ধরনের নেগোসিয়েশন? এটা কি ইসলামে আছে নাকি? সুতরাং আপনি রাজনীতি করবেন, মানুষের সাথে প্রতারণা করেন না, ধর্ম নিয়ে প্রতারণা করেন না। আপনি সোজা বলেন যে ভাই আমরা বাংলাদেশ কি বলে জামাত না, এই টাইপের কিছু একটা, বা একটা নাম দেন। কিন্তু জামায়াত ইসলামী বাংলাদেশ, এই যে ইসলামকে নিয়ে আপনার এই মানে শয়তানি করা, এই জন্য তো আমার মনে হয় যে ওই জাহান্নামে যে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ প্রথম নিবে, এর ভিতরে একজন থাকবে আলেম, যারা ইলম থাকা অবস্থায় মানুষকে এরকম বিভ্রান্ত করছে, মানুষকে ধর্মের নামে অপব্যাখ্যা দিছে। ওনারা একদম 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত আপনি কয়েকশো রেকর্ড, কয়েকশো দলিল দেখানো যাবে যে নিজের বক্তব্যে কেউ কোথাও স্থির না। আজকে নির্বাচন চাই, কালকে চাই না, কালকে আজকে গণভোট চাই, কালকে পিয়ার চাই, এই সংস্কার আছে না, এখন আর সংস্কার আলাপ টালাপ শুনি না, ঠিক আছে, এগুলি শেষ সব। অর্থাৎ যখন যেটা পরিকল্পিতভাবে নির্বাচনকে পেছানোর জন্য যতগুলো অপকৌশল, সব ডিরেক্টেড বাই জামায়াত ইসলাম এদেশে হয়েছে। তো আজকে আবার যারা দীর্ঘদিন দেখছি যে একজন আরেকজনের আকীদা সম্বন্ধে স্পষ্ট নেতিবাচক ধারণা ছিল, চরমনায়ের পীর বলছে যে মানে এরা ইসলামের সবচেয়ে বড় শত্রু, সেই দলিলগুলিতে এখন ইউটিউব আপনি সার্চ দিলে সব বের হয়ে যাবে। আবার এরা বলছে যে জাহাজ পীর, এরা ইসলামকে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিতেছে, কারো আকীদার থেকে পরিবর্তন করলো না, আবার দুজন একত্র হয়ে গেল স্বার্থের জন্য। তো যে সব জায়গায় বলে ঠিক, সে হচ্ছে মুনাফিক, ঠিক আছে। তো এই হচ্ছে তাদের চরিত্র। সুতরাং এই বাণিজ্য করে আমি কেন বলছি যে আই হ্যাভ দ্যাট কাইন্ড অফ কনফিডেন্স যে তারা 20-25টা কেন পাবে না, ওই কারণে পাবে না যে তাদের চরিত্রটা উন্মোচিত হয়ে গেছে। যখন তারা মানে মজলুম ছিল তখন মানুষের তাদের প্রতি সিম্পেথি ছিল। আজকে যে এই যে ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিছে, ইসলামের নামে প্রত্যেকটা জায়গায় তাদের কথাবার্তা, যে অহংকার, যে দাম্ভিকতা, কোন কোন ভুল ব্যাখ্যা, এটা ইসলামের নামে ভুল ব্যাখ্যাটা কম। এই যে আমি যেটা আপনি এতক্ষণ যেটা বললাম, এগুলো সেই প্রক্রিয়ার ভিতরে, হ্যাঁ, মুনাফিক, পলিটিক্যাল মুনাফিক তো কাফেরের চেয়েও খারাপ। তো এই যে, কারণ রাজনৈতিকভাবে বললে সেটা কি বক্তব্য না? রাইট। তারা যে ইসলামিক দল, আমি ছোট মানুষ, আমার এই যে আজকে আপনার এই যে কথাগুলো রাজনৈতিক, আপনার যেটা বলে আপনাদের মধ্যেও কি এরকম নাই যে আমি তো বলি না যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী দল, বলেন সেটা বিশ্বাস করেন না, এটা কি অন্য দলের মধ্যে নাই? বা পলিটিক্যাল, তখন তো যদি আপনারা এরকম বলেন, আমরা জিজ্ঞাসা করলে তখন আপনারা বলেন ভাই এটা পলিটিক্যাল বক্তব্য। আপনি বলেন না কোনটা এরকম বক্তব্য আমরা দেখি না, যে উনি দেখা যাচ্ছে যে কোনো রাজনৈতিক নেতা, আমরা যদি কোথাও কোনো বক্তব্য দেখেন, ডিফারেন্সটা কোথায়? আমরা যদি কোনো বক্তব্য আমাদের ভুল হয়, সেটা স্বীকার করার মানসিকতা আমাদের আছে। মানুষের ভুল হতে পারে না, জামাত ইসলাম করে না, তাদের কোনো স্ট্যান্ডে দেখেন আপনি ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল বললো আল্লাহর নবী নাকি পালায়ে গেছে, হিজরতকে যে শব্দ চয়ন করলো, এটা যদি আমি বলতাম, আমি একটা প্রোগ্রামে যে টিএসসিতে আমি বলেছি, আমার বক্তব্যটা ছিল এরকমের যে একজন মানুষ যদি অপরাধ করে, মনে করেন আপনি ডাক্তারি পেশায় আছেন, একজন মানুষ যদি অপরাধ করে, সেই জন্য তো পুরো ডাক্তারদের বিচার হবে না। একজন আবুল সরকার আল্লাহর নবীকে নিয়ে বাজে মানে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করছে, সে গ্রেপ্তার হয়েছে, তার বিচার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটা আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি। কিন্তু এই জন্য তো আপনি গণহারে সবাইকে পেটাতে পারেন না। সেই কথা বলার কারণে আমি নাকি ইসলাম বিদ্বেষী হয়ে গেছি।
তো গান তো ইসলামী কি বলে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার ছেলের একটু আগে দেখলাম যে ঢোল তবলা হারমোনিয়াম পাশে মেয়ে নিয়ে গান গাইতেছে। তো এটা কি মানে তারা কোন ধরনের, এই যে আপনাকে দেখাচ্ছি আমি, গোলাম পরোয়ার সাহেবের মেয়ে ছেলে তবলা টবলা দিয়ে মেয়ে নিয়ে গান গাচ্ছে। এই যে কে এটা না আমি জানি না, যদিও আপনি চেহারা দেখেন, ঠিক আছে না? হ্যাঁ, কিন্তু তো এখন মনে করেন যে এই যে বসা, তো কই, এই যে এখানে বসা, আপনি দেখেন না, এই একটা, এই যে এখন আসছে একজন এখানে আসছে। আচ্ছা, আপনি মনে করেন এটা তো তার মানে তো তারা, আমি বলি আপনাকে, এখন সে যে গান গাইছে প্রগতিশীল একটা, তারা গাইলে প্রগতিশীল আর আমি গাইলে উগ্র, এটা কোন ধরনের কথা ভাই? এটা কোন ধরনের ইসলাম? বিষয় হচ্ছে তারা কি বলেছে মানে যারা এভাবে তবলা দিয়ে গান গায় তারা উগ্র বলেছে? তারা আমাকে নিয়ে তাদের ম্যাক্সিমাম পেজ থেকে যে ইসলামের বাইরে চলে গেছি, অনইসলামিক, আপনার ইসলাম বিদ্বেষী, ওনাদের প্রায় সবগুলো। তারপর আমি দর্শকদেরকে দেখে, কারণ আমাকে দেখিয়েছেন, নাহলে একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। না, বিষয় হচ্ছে এখন এই যে এই ছেলে যে গান গাইছে সেই জন্য কি সে ইসলামের বাইরে চলে গেছে নাকি? এই ব্যাখ্যা কেন দেবে? এটা কি ক্যামেরাটা এখানে ধরুন। ও ইসলামিক গান, গানের ব্যাখ্যা আপনি পরে দেখেন কি কি শব্দ চয়ন করছে। আমি আস্তে আস্তে দেখলাম একজন আমাকে দেখেন, এই ধরনের সমালোচনা করার মানসিকতা আমাদের নেই। এটা প্রসঙ্গক্রমে বললাম যে আমি ওইখানে যে গানটা গেছি, গানটার লাইন এরকম হচ্ছে, আন্ধারপুরীর মানুষ আমি, আন্ধার গড়ের বাসিন্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। এইখানে আপনি ইসলামের বাইরের কি আছে? এখানে ইসলামের বাইরে তো কিছু নাই। আমি নিজেকে, তো এই ধরনের যে সুফিবাদের কথা, এই দর্শনের কথা, এটা যদি এটা নিয়ে তো বাহাস হতে পারে, কিন্তু আপনি তো আমাকে ইসলামের বাইরে চলে গেছি, আমি কাফের মুশরিক হয়ে গেছি, সেটা তো বলতে পারেন না। এখন এটা দিয়ে মানে আপনি তাকে কোন আমি বলছি যে তার সে গান গাইতে পারে, আমি তো তাকে এই জন্য বলবো না যে সে ইসলামের বাইরে চলে গেছে। ঠিক একই ন্যারেটিভটা আমার ক্ষেত্রে হওয়া উচিত ছিল, যে আমি গান গাইছি এর মানে এই না যে আমি ইসলামের শত্রু হয়ে গেছি। ও আচ্ছা, আপনি কিছুদিন আগে যে আপনি স্টেজে গান গাইছেন, এটার কারণে কি আপনি মনে করেন জামাত ইসলামে আপনাকে অ্যাটাক করেছে? প্রত্যেকটা পেজ থেকে তাদের, আপনার বাঁশের কেল্লা সব জায়গায়, ইভেন আমি তাদের ছাত্র শিবিরের দু একজনকে আমি নোটিস করছি, ফোন দিয়ে বলছি যে ভাই এটা কোন ধরনের আচরণ। কিন্তু যে এটা মনে হয় আবুল সরকারের বিষয়টা নিয়ে আপনাকে ব্যাখ্যাটাই দিলাম যে আপনি একজন সাংবাদিক, আপনি একটা ভুল করছেন, এই জন্য কি টোটাল সাংবাদিক সমাজের বিচার হবে নাকি? না, অবশ্যই না। তো বিষয়টা তো সেই রকমই আছে যে আমি আমার বক্তব্যটাই শুরু করছি আবুল সরকারের বিচার চেয়ে। আবুল সরকারের যে ইয়েটা আছে, তাদের যে সঙ্গীতের একটা বড় ধরনের জাতিগোষ্ঠী আছে, সে সবাইকে তো আর শাস্তি দিতে পারেন না, না কোনোভাবেই না। ওই সঙ্গীতকে আপনি শাস্তি দিতে পারেন না, সেটাই। এইটা বরং এক ধরনের মবক্রেসি, যে আপনি একটা মানে আর একটা মবতন্ত্র তৈরি করলেন, সেইটা বলছি আমি কোনোভাবেই। যদি আমি যে আপনাকে ভিডিওটা দেখাইছি এই কারণে মিয়া গোলাম পরোয়ার সাহেবের ছেলে যদি কষ্ট পেয়ে থাকে, আই এম সরি, ওনার কাছে আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমি বলতে চাচ্ছি এইটা যে উনি তো ঢোল তবলা হারমোনিয়াম বাজায় গান গেছেন, আমিও ঢোল তবলা হারমোনিয়াম বাজায় গান গেছি। বিষয় হলো উনি আল্লাহর ওলি আর আমি শয়তান হয়ে গেছি, এইটা বলা যাবে না। বলতে হবে যে না, আমার যদি কোনো ভুল থাকে, আপনি বাহাস করেন যে আপনি এটা করতে পারেন না, আলোচনার মাধ্যমে। আল্লাহর নবী যদি যখন ইসলামের প্রাক ঐতিহাসিক যুগে তিনি যদি এরকমের, যখন আল্লাহর কাছ থেকে বাণী প্রাপ্ত হয়েছেন, তিনি যদি বলতেন যে না অমুকের সাথে মেশা যাবে না, অমুকের কাছে যাওয়া যাবে না, অমুকদেরকে অনইসলামিক বলে এর কাছে আমি যাবো না, তাহলে তো ইসলামের সম্প্রসারণ ঘটতো না। বোঝানোর মাধ্যমে ইসলামের সম্প্রসারণ ঘটছে। মানুষকে বোঝাতে হবে, আপনি কাউকে চাপিয়ে দিলে হবে না, প্রেশারাইজ করলে হবে না, মারধর করলে হবে না। সুতরাং আপনি এই যে যারা আমাদের বড় বড় বয়ান দিয়ে থাকেন মুফতি মুহাদ্দিসরা, এই লাইনের যারা, যে এদেরকে মারো ধরো সমাজচ্যুত করো, কোন মুফতি কোন দিন গিয়ে এদেরকে ডেকে বলেছেন যে অমুক তুমি যে বক্তব্যটা দিলা সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে সাংঘর্ষিক? এটা ছিল দায়িত্ব। সেই দায়িত্ব পালন না করে আপনি মনে করেন যে ভেঙে ফেলতে হবে, দেশচ্যুত করতে হবে, সমাজচ্যুত করতে হবে, এটা বাংলাদেশের সংস্কৃতির সাথে এবং কোনো দেশে এটা গ্রহণযোগ্য হওয়া উচিত না। আমার বক্তব্যটা ছিল এরকম। জি, যাক, সেটা তো চলেই গেছে। তাহলে আমরা একটু যদি শেষ কথা শুনি, প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, যে সামনে আপনারা কোনোভাবেই মানে যদি আওয়ামী লীগ আর নির্বাচনে আসার কোনো সুযোগ নেই, তার মানে আপনারা আপনাদের একমাত্র জামাতকেই প্রতিপক্ষ হিসেবে টার্গেট করে মোকাবেলার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন, এবং আপনারা মনে করছেন যে আপনাদের অনেক নেতাও তো বলছে যে জামাত আসলে দেশে
থাকারও কোনো অধিকার নাই, নির্বাচন করবারও অধিকার নাই, এ ধরনের কথাও বলেছে। এবং আপনার একজন নেতা বলেছেন যে জামাতের জন্য আসলে আওয়ামী লীগই ভালো ছিল। তার মানে কি আওয়ামী লীগকে জামাতের চেয়েও বেটার ফিল করেন, আপনারা বেটার মনে করেন? না, এটা হচ্ছে কি আপনার দেখবেন যে অনেক সময় অনেকে যখন মানে সীমা লঙ্ঘন করে তখন রাগ, মানে ব্যক্তিগত ক্ষোভের রাগের জায়গা থেকে অনেকে বলে যে তুই এইটা হয়ে যা, ধ্বংস হয়ে যায় থাকে, এটা ব্যক্তির বক্তব্য। বিষয় হলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা আপনার যে নেতার কথা বলেছেন তিনি স্থায়ী কমিটির সদস্য, খুব প্রভাবশালী একজন, প্রমিনেন্ট একজন ফিগার। তিনি যখন বলেন যে জামাতের জন্য আওয়ামী লীগ ভালো ছিল, তখন আপনি বা আপনারা কি? ওইটা তো তাদের জামাতের আচরণে অনেক জায়গায় ওনারা এভাবে বুঝিয়ে দিচ্ছেন যে, কারণ তখন যে তাদের নৈতিকতা বোধ ছিল, মানে যেসব নীতির আলাপ করতো, সেই নীতির জায়গা থেকে তো তার প্রত্যেকটা জায়গায় বের হয়ে আসছেন। তাদের প্রয়োজনে ইসলামের মানে ইসলামকে তাদের প্রয়োজনে ব্যাখ্যা দেয়া, আপনার তাদের যে জনশক্তি আছে, বাংলাদেশের সরকারি অফিস আদালত বলেন, সচিবালয় থেকে একদম ফুটপাত থেকে সংসদ ভবন পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে জামাতের নেতাকর্মীরা তাদের অবাধ বিচরণ নাই। আপনি ডিসি অফিস বলেন, আপনি ক্রেডিট না দিয়ে সমালোচনা কেন করছেন? কেন আপনারা কেন অর্জন করতে পারলেন? এটা আপনারা কেন অর্জন করতে পারলেন? আমাদের কেউ যদি এই সব জায়গায় যায়, তাদের মানে তারা তো আপনাদের আরেক নেতা তো বলেছে আপনারা পারেন না কারণ আপনাদের ওই মেধা নাই। আপনাদের আরেক নেতা যিনি খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, না পারে না, মেধা নাই না, শেষ করে তিনি বলেছেন যে বিএনপির যোগ্যতা হলো টেম্পো স্ট্যান্ড দখল করা, আর ওরা দখল করেছে। ব্যাপারটা কি এরকম? মেধা এবং দখল করার সেই যোগ্যতাও লাগে, সেই যোগ্যতা আপনাদের নাই হয়তো। আমরা আসলে আমি আপনার নেতার উদ্ধৃতি না না না, ওনারা যেটা করেন সেটা হচ্ছে অপকৌশল, আর অপকৌশল। আর আমাদেরটা যদি কেউ করতে যায় সে কৌশল করতে যায়, কিন্তু এই যে মানুষ যখন পথভ্রষ্ট হয়ে শয়তানি শুরু করে, তো শয়তান তো আসলে ক্লান্ত হয় না। তা আপনারা বলছেন, দেখেন আপনার কথাই যদি ধরে, আপনারা বলছেন যে তারা ডিসি অফিস, এসপি অফিস, সচিবালয়, একবারও কিন্তু আপনারা টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড বলেন নাই। জামাতের একদম তারা অন দ্য আদার সাইড তারা কিন্তু সরাসরি বলছে আপনারা টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, নৌকা স্ট্যান্ড, এদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, ইভেন আপনাকে আমি খুবই পছন্দ করি, আপনাকে যদি আমি প্রশ্ন করি বাংলাদেশের কোন টেম্পো স্ট্যান্ড বিএনপির নেতাকর্মীরা দখল করেছে, আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না। এগুলো মুখস্থ ন্যারেটিভ মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে। কাউকে যদি জিজ্ঞেস করি, ভাই টেম্পো স্ট্যান্ডই তো নাই ঠিক মতো, বাংলাদেশে কোথায় টেম্পো স্ট্যান্ড আছে, কয়টা? এখন এটা একটা জাতীয় ইস্যুর মতো আপনার বক্তব্য। আপনি বলেন ভাই, সাগর ভাই, যে কোন টেম্পো স্ট্যান্ড বিএনপি দখল করছে? না, তাদের ভাষায় মানে আমি তো বলতে পারি যে বিশেষ করে যানবাহনের চাঁদাবাজি। দেখেন আপনি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট জিজ্ঞেস করেন, হয়তো আমার এই বক্তব্যের পরে কিছু স্টাডি করবে। চাঁদাবাজি করেন না আপনারা? আমি তো বলি না যে আমরা একদম জান্নাত থেকে ছুটে নিয়ে আসছি। লেট মি সে প্লিজ, বিষয় হচ্ছে এত বড় জনশক্তির, এত বড় জনগোষ্ঠীর পথভ্রষ্ট হয়েছে, সেটা তো আমরা স্বীকার করি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। জামাতের পথভ্রষ্ট হয়নি, জামাতের অসংখ্য নেতাকর্মীর পথভ্রষ্ট হয় না। বিষয় হচ্ছে এটা আমি আগেও বলেছি যে যে বিচার করে সে উত্তম, যে ন্যারেটিভ তৈরি করে অন্যায়কে জাস্টিফাই করতে চায় সে অধম, সে অধম। আমরা বিচারের প্রক্রিয়া ছিলাম, বিচার করছি, শাস্তি নিশ্চিত করার চেষ্টা করছি। সুতরাং সেই কারণেই একটা সহনীয় পর্যায়ে সবকিছু আছে, ঠিক আছে। আমি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, আমাদের একজন গুরুত্বপূর্ণ নেতা আপনি দেখাতে পারবেন না, একজনও না। সেন্ট্রাল কমিটির প্রায় 35 লোক, যে কেউ কোনো বিপদগ্রস্ত হয়েছে। থানা উপজেলা পর্যায়ের যে ছাত্রদলের কেউই চাঁদাবাজিতে জড়িত। আমি তো ওইটা বলি না, আমি কথাটা শেষ করি যে যারা বিপদগ্রস্ত হয়েছে, এত বড় জনশক্তির, সেটা তো ব্যবস্থা নেওয়া হয়েছে রে ভাই। বিষয় হলো আপনি সাংবাদিকতা করেন, আপনাদের মধ্যে কি সব ভালো মানুষ? দুই একজন ভুল করে না? আপনার যে কোনো পেশায় বাংলাদেশের সবচেয়ে মেধাবীদের সমারোহ হচ্ছে সচিবালয়। বাংলাদেশের প্লিজ ভাই শেষ করি, সবচেয়ে বেশি দুর্নীতি, সবচেয়ে বেশি দেশের ক্ষতির যে কলমের খোঁজা, সে তো সচিবালয় হয়। তো ওইখানে তো কোনো মেধাহীন লোক নাই, তো ওইখানে ভুল করার লোক আছে না? বিষয় হচ্ছে যদি অথরিটি জানে, সে বিচার করলো কিনা। আমরা তো বিচারের মধ্যে আছি, বিচার করছি, এবং সেই কারণেই সবকিছু সহনীয় পর্যায়ে আছে। এবং যদি একটি গণতান্ত্রিক পর্যায়ে দেশ উত্তরণ ঘটে, এটা শক্ত হাতে দমন করার মানসিকতা, দৃঢ়তা, সেই যোগ্যতা সাধারণ মানুষের পারসেপশন থেকে বলছি যে এই দুটি একদম খুব স্ট্যাবলিশড হয়ে গেছে দুটি অভিযোগ আপনাদের দুই পক্ষকে দিচ্ছেন। এক হলো আপনারা বলছেন যে আমাদের ইসলাম বিভিন্ন ধরনের অফিস, আদালত, ডিসি অফিস, এসপি অফিস বা অন্যান্য অফিস দখল করছে, আর তারা বলছেন বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড। দুটির মধ্যে আপনার স্ট্যাটাসের দিক দিয়ে একদম আকাশ আর পাতাল। আমি যদি আপনাকে বলি
তাহলে আপনার ভাষ্য কি মানে সাগর চুরি করা যাবে না? ঠিক আছে, প্রশ্ন আছে। ঠিক একই ধরনের অভিযোগ যেটা জামাত আপনাদের বিরুদ্ধে করে, এই একই ধরনের অভিযোগ কি জামাত আমরা দিতে পারবো উত্তর? আপনি তারা কি বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, তারা কি বা যানবাহনের চাঁদাবাজির বিষয়টা? বাংলাদেশের কোন টেম্পো স্ট্যান্ড ছাত্রদল বিএনপি কোন নেতাকর্মীরা দখল করে না। এটা জামাতের বানানো একটা মিথ্যা ন্যারেটিভ মাত্র। তারা যানবাহনের চাঁদাবাজি হয় না? যানবাহন আপনি এখানে এদেশে তো একটা রাষ্ট্র আছে। এই যে আপনি কথার খসখসানি আমরা দুই ভাই করলাম, আমি বলি আপনাকে, এদেশে তো একটা সরকার আছে। এই সরকারের তো জামাতেরও স্টেক হোল্ডার আছে নাকি? আছে না? তো তা এই যে চাঁদাবাজি করছে যানবাহনে, তাদের ধরে না কেন? এই যে না ধরে, এই যে যারা না ধরতেছে তাদের তো বিচার হওয়া উচিত, তারা উৎসাহিত করতেছে। চাঁদাবাজি কেউ যদি করে সেটা ধরার জন্য তো আইন শৃঙ্খলা বাহিনী আছে, কেন ধরতেছে না? বিএনপির চেয়ারপারসন বা কেউ বলছে নাকি যে আমাদের দলে কেউ ধরা যাবে না? ধরে না কেন? ধরুক, অভিযান করুক, রিমান্ড এনে সব ঠিক হয়ে যাবে, কেন ধরতেছে না? সুতরাং এইটা এই যে ন্যারেটিভকে বহাল রাখার জন্য এটা ইন্টেনশনালি করা হচ্ছে। আর একটা কথা বলি ভাই আপনাকে, বিষয় হলো আজকে যে গালিটা আমি খাবো, ঠিক আছে, এটা আপনি প্রচার করার পরে যে তরিকা অনুযায়ী যে গালি কথা বলছি, আপনার অলরেডি এটা ফটোকার্ড হয়ে গেছে। তরিকা অনুযায়ী ভাই বলি আপনাকে, এই যে তরিকা অনুযায়ী যে গালিটা খাবো আর কি, যাই হোক তরিকা অনুযায়ী, হ্যাঁ তরিকা অনুযায়ী দিবে। দেখুন এই যে ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী, সম্মান করি বলি ওনাদেরকে, ওনাদের যে সম্মানিত আমির, ইসলামিক শাসন ব্যবস্থা বা ইন অ্যাকর্ডিং টু দ্য ল অফ ইসলাম বা ইন অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ কোরআন, যদি আপনি ওই হিসেবে আসতে চান, তো এইখানে তো উনি আমির, ওনারও তো আমার মনে হয় যে মাদ্রাসা লাইনের কোনো ব্যাকগ্রাউন্ড ওনার কিছু নাই, ঠিক আছে? আরিফ সাহেব না, তিনি তো আচ্ছা, ওনার ডাক্তার, উনি ডাক্তার মানুষ, ওনাকে সম্মান রেখে বলতেছি। পরবর্তী যে নেতা, দ্বিতীয় সর্বোচ্চ নেতা, ওনার নামের সামনে একদম যখন থেকে আমরা ওনাকে চিনি, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এরকম ছিল। উনি তো অধ্যাপক না, খুলনার একটি স্থানীয় কলেজের উনি প্রভাষক। আচ্ছা, এইটা যখন মার্কেটে আসলো এই কথাটা, এই আলোচনাটা এখন, তখন থেকে উনি ওর নামের পাশে, আপনি আজ থেকে 2-3 বছর আগের ইভেন সর্বশেষ যে ওনারা ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন সেই পোস্টারটা, আর আজকে ডুমুরিয়া ফুলতলায় যে উনি পোস্টার দিচ্ছেন, সেই দুইটা পোস্টার একত্র করে দেখবেন যে এখন যেটা করছে সেটা নামের সামনে অধ্যাপক শব্দটা নাই, মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার। তো এত বড় একটা পদে থেকে উনি জামাত ইসলামীর মতো একটা দলের সেক্রেটারি জেনারেল, উনি এই ভুয়া টাইটেলটা কেন লাগালেন? এই ধরনের আরেকটা, এই যে মানুষের সাথে প্রতারণা করা, ঠিক আছে, এই ধরনের আরেকটা উদাহরণ আপনি বিএনপিতে দেখান না কারো কাছে। কেউ এরকম বিএনপির ভুয়া ডক্টরেট লাগাইছে, ভুয়া অধ্যাপক লাগাইছে। ইভেন আজকে আমি যে পরিমাণ গালি খাবো, এই জন্য গালিটা হালাল করার জন্য আরো একটু বলি যে ওনাদের যে একেবারে আধ্যাত্মিক, আপনাদের কেউ কি গালি দেন না? আপনি দেখেন গিয়ে, এই যে আমার ফেসবুক আইডি পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিচ্ছি, আমি এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের কাউকে, আপনি দেননি মানে বললাম, আপনাদের কেউ কি দেয় না? আপনাদের ছাত্র দলের কেউ বা আপনাদের এখন যদি কিছু আমাদের কেউ দিয়ে থাকে সেটা ওনাদের কারণে, ওনাদেরকে যখন বলা হয়, ওনাদের কোনো, আমাদের সর্বোচ্চ নেতা বেগম খালেদা জিয়া তারেক রহমানকে নিয়ে বিষোদ্গাত করা হয়, আমরা তো কই কারো আইডি থেকে কাউকে গালি দিই না। আমি দেখি না আমাদের কোনো দায়িত্বশীলকে। তার মানে জামাত ইসলামের বা শিবিরের কেউ আক্রমণের শিকার হয় না বিএনপির? এখন হইতে পারে, এখন তো মানুষই বিব্রত তাদের উপরে। কেউ একজন নারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষা থেকে এখানে এনে বসে বলেন না যে তুমি সাদিক ফরাদের বিরুদ্ধে কিছু বলো, তারা একটা কারণে বলবে না যে সে গালিতে তার জীবন শেষ হয়ে যাবে, সে এমন স্লাট শেমিং এমন ইসের মধ্যে পড়বে। এই যে তাজা উদাহরণ মনে করেন, এই যে খাদিজাতুল কুবরা আমাদের জিএস সিলেকশন করতেছে যোগসূত্রে, খাদিজাতুল কুবরা একজন নারী শিক্ষার্থী হয়ে দীর্ঘ 18 মাস হাসিনার জুলুম নিপীড়নের মধ্যে কারাগারে ছিল। সে একেবারে হিজাবি, হাত মোজা পা মোজা এরকম পড়ে, মনে হবে যে ইসলামী ছাত্র সংস্থার নেত্রী আর কি। সে যেদিন ছাত্রদলের জিএস প্রার্থী হয়েছে তার আগ পর্যন্ত তার মতো ভালো মেয়ে ওই ক্যাম্পাসে কেউ ছিল না। শিবিরও অ্যাপ্রোচ করছে তাকে যে তাদের প্যানেল থেকে ইলেকশন করবে কিনা, কিন্তু দেখেন যখন খাদিজা ইলেকশনটা শুরু করলো ছাত্রদলের প্যানেল থেকে, সে নিজে বাধ্য হয়েছে যে না, আমি হাসিনার জেলখানাও বাইরে এখন যা আসি, এখন যা আমাকে সহ্য করা লাগছে তার সে হাসিনার জেলখানা আমি ভালো ছিলাম। এটা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি। যাক, অনেক কথাই হলো জনাব আমানুল্লাহ আমান। আমার কাছে প্রিয় দর্শক, আমার পক্ষ থেকে যতটুকু প্রশ্ন করা হয়েছে, আপনাদের মনে যেসব প্রশ্ন আসবার কথা ছিল সেটি আমি করার চেষ্টা করেছি। আমরা আরেকদিন জনাব আমানুল্লাহ আমান, যেহেতু তার পক্ষ থেকে সকল প্রশ্ন জামাত ইসলামের বিরুদ্ধে অনেকটা গেছে,
হয়তো জামাত ইসলামের অন্য কাউকে নিয়ে তাকে নিয়ে আরেকদিন মুখোমুখি বসাবো, তারা প্রশ্ন করবেন, উত্তর দিবেন, তাদের মধ্যে বিতর্ক হবে, আমরা দেখব। সেই চমৎকার একটি এপিসোড খুব সহসায় আপনাদের সামনে আনার প্রত্যয় ব্যক্ত করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব।